জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী প্রতিকূলতার সম্মুখীন। জলবায়ু পরিবর্তনের আগে যে তাপমাত্রা ছিল পৃথিবীর তাপমাত্রা সেখান থেকে অলরেডি 1.2 ডিগ্রি, কারো কারো মতে সেটি 1.36 ডিগ্রি অলরেডি হ্যাজ বিন ইনক্রিজড। পৃথিবীতে প্রতি বছর 0.17 ইঞ্চ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং সেই হিসাবে ইতিমধ্যেই 9 থেকে 10 ইঞ্চ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেছে। এটি কোনো কোনো অংশে সেটি বেশি, আমাদের অংশে সেটি আরও বেশি। আমি অ্যাভারেজ বলছি, 9 থেকে 10 ইঞ্চি বেড়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এবং আমরা এই পরিবর্তনের কারণে পৃথিবীর তাপমাত্রা 1.2 কিংবা 1.36 যাই বলি না কেন, এই তাপমাত্রা বৃদ্ধির কারণে পৃথিবী যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে সেটি আমরা দেখতে পাচ্ছি। Drought in Siberia. Humankind never thought that there might be drought in Siberia. Cyclone, flood in Pakistan. পাকিস্তানেরা ফ্লাড কি চিনত না, জানতো না। পাকিস্তানে ফ্লাড। আমাদের দেশে আগে অবশ্যই ঝড় বন্যা জলোচ্ছ্বাস ছিল। প্রতি বছর বাংলাদেশে বন্যার কারণে 20% স্থলভাগ পানির নিচে তলিয়ে যায়। প্রতি 10 বছর 12 বছর পরে সেটি 50 থেকে 70% পর্যন্ত তলিয়ে যায়। বহু বছর ধরে নেগোশিয়েট করে পৃথিবী প্যারিস এগ্রিমেন্টে উপনীত হয়েছিল 2015 সালে। এবং প্যারিস এগ্রিমেন্ট যখন এন্টার ইনটু ফোর্স, এবং প্যারিস এগ্রিমেন্টে যে সমস্ত দেশ অলমোস্ট সব কান্ট্রি সাইন করেছিল, আমেরিকা সাইন করে পরে বেরিয়ে গেল, পরে আবার যোগ দিয়েছে। এরপরে দেখা গেছে যে সমস্ত দেশগুলো if all the pledges made by all the countries are met, still the global temperature will increase more than 3 degrees Celsius. পৃথিবীর সব দেশ যে প্রতিশ্রুতি দিয়েছে কার্বন নিঃসরণ কমানোর জন্য, সে সমস্ত প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন হয় তাহলেও পৃথিবীর তাপমাত্রা 3 ডিগ্রির বেশি বাড়বে। এখন 1.2 ডিগ্রি বাড়ার প্রেক্ষিতে যেই পরিবর্তন লক্ষ্য করছি, তাহলে 3 ডিগ্রি বাড়লে বা 3 ডিগ্রির বেশি বাড়লে সেটি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বিয়ন্ড মাই ইমাজিনেশন। বাংলাদেশ ইজ দ্য ইনোসেন্ট ভিকটিম অফ ক্লাইমেট চেঞ্জ, contributing almost nothing to the cause, because আমাদের পার ক্যাপিটা পার ইয়ার গ্রিন হাউস গ্যাস এমিশন হচ্ছে 0.46। এটা অনেক পুরনো ডাটা, আমি বলে রাখতে চাই, এটা অনেক পুরনো ডাটা। এখন আমাদের ইমিশন বেড়ে গেছে। এখন পার ক্যাপিটা পার ইয়ার গ্রিন হাউস গ্যাস এমিশন বাংলাদেশের হচ্ছে 1.29 মেট্রিক টন পার ক্যাপিটা পার ইয়ার। কিন্তু পৃথিবীর অ্যাভারেজ পার ক্যাপিটা পার ইয়ার গ্রিন হাউস গ্যাস এমিশন হচ্ছে 6.79 মেট্রিক টন। অর্থাৎ আমাদের পার ক্যাপিটা পার ইয়ার গ্রিন হাউস গ্যাস এমিশন পৃথিবীর গড়পড়তা এমিশনের 1/5। আর ইউএসএতে পার ক্যাপিটা পার ইয়ার গ্রিন হাউস গ্যাস এমিশন হচ্ছে 17.9 মেট্রিক টন পার ক্যাপিটা পার ইয়ার। চায়নাতে 10.95, ইন্ডিয়াতে 2.79 or 3, আর আমাদের 1.2 ইউ ক্যান সে। এবং সেটি পৃথিবীর গড়পড়তা এমিশনের 5 ভাগের 1 ভাগেরও কম। তো আমরা উই আর কন্ট্রিবিউটিং নাথিং টু দ্য কজ, বাট উই আর দ্য ইনোসেন্ট ভিকটিম। জলবায়ু পরিবর্তনের সমস্ত অভিঘাত দ্বারা আমরা আক্রান্ত। জলবায়ু পরিবর্তনের আরেকটি প্রভাব হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। সেটি তো আমার নিজের চোখে দেখা। আমি চট্টগ্রাম শহরের ছেলে। চট্টগ্রাম শহরে আজ থেকে 30 বছর আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা, সেটি আমার নিজের চোখে দেখা। জোয়ার ভাটার পানি এখন চট্টগ্রাম শহরের অভিজাত এলাকায় আসে, যে অভিজাত এলাকাগুলো আজ থেকে 60 বছর আগে 65 বছর আগে নির্মাণ করা হয়েছিল, সে সমস্ত জায়গায় এখন জোয়ার ভাটার পানি আসে।
পৃথিবীতে কোনো কোনো জায়গায় কিন্তু হাইড্রোজেন চালিত বাস চালু হয়েছে। আমাদের দেশেও কিন্তু বিআরটিএ হাইড্রোজেন চালিত বাস নামানোর কথা ভাবছে, আমি কাগজে দেখেছি, যদিও তাদের সাথে আমার কথা হয়নি। তো হাইড্রোজেন এনার্জি এটা নিয়েও আমাদের কাজ করা দরকার, এবং আমরা যদি এখনই এটার সাথে সংযুক্ত, উই শুড নট বি বিহাইন্ড, উই শুড নট বি ল্যাগ বিহাইন্ড বাই আদার কান্ট্রিজ। কারণ আমরা দেশকে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে যেহেতু সঠিক সময়ে সংযুক্ত করতে অ্যাটলিস্ট উই কুড স্টেপ ইন, তা আমরা অন্তত পা রেখেছি। প্রথম শিল্প বিপ্লবে 150 বছর পিছিয়ে ছিলাম, দ্বিতীয় শিল্প বিপ্লবে 80 বছর পিছিয়ে ছিলাম, তৃতীয় শিল্প বিপ্লবে 30-40 বছর পিছিয়ে ছিলাম, আর চতুর্থ শিল্প বিপ্লবে আমরা একসাথে অন্তত পা রেখেছি। কতদূর হাঁটতে পারছি আমি জানি না, কিন্তু পাটা রাখতে পেরেছি। সেই জন্য আমি মনে করি যে হাইড্রোজেন এনার্জির উপরও জোর দেওয়া প্রয়োজন। তা আমরা আমাদের দায় না থাকা সত্ত্বেও আমরা গ্রিন এনার্জি প্রোডাকশনের জন্য আমাদের যে ambitious প্ল্যান দিয়েছি, 40% from the green sources by 2041 and 30% from green sources by 2030 or 31, whatever you say, এটা একটা ambitious প্ল্যান। কিন্তু আমি মনে করি যে আজকে যেভাবে আগাচ্ছে এই ambitious প্ল্যান মিট করা সম্ভব আমাদের পক্ষে। তবে এই জন্য আমি আজকের সেমিনারের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মাকসুদ কামালের সাথে একমত। এই জন্য আন্তর্জাতিক অর্থায়ন প্রয়োজন। আমরা আন্তর্জাতিক অর্থায়নকেও আমরা কিন্তু ওয়েস্ট টু এনার্জির ক্ষেত্রে আমরা আহ্বান জানিয়েছি, এবং অনেক দেশ, ইউরোপের বিভিন্ন দেশ এই ক্ষেত্রে আগ্রহ ব্যক্ত করেছে। অনেককে এলওআইও দেওয়া হয়েছে, অনেককে নট এলওআই, এটাকে কি বলে, পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট দেওয়া হয়েছে। তো সুতরাং এরপর আন্তর্জাতিক অর্থায়ন প্রয়োজন। তো আজকে এখানে যদি আন্তর্জাতিক সংস্থার কেউ থেকে থাকেন, তাদের মাধ্যমে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থার কাছে আমার অনুরোধ থাকবে, বাংলাদেশ চেষ্টা করছে, বাংলাদেশের বাধ্যবাধকতা না থাকলেও বাংলাদেশ চেষ্টা করছে যে আমাদের এনার্জি মিক্সের মধ্যে 40% এনার্জি ফ্রম দ্য গ্রিন সোর্সেস উৎপাদন করার জন্য। সুতরাং বাংলাদেশ যেহেতু হাত বাড়িয়েছে, বাংলাদেশের দিকে যদি আন্তর্জাতিক সংস্থাগুলো হাত বাড়ায়, তাহলে আমাদের অ্যাম্বিশাস প্ল্যান আরও অ্যাম্বিশাস করা সম্ভবপর হবে এবং এটিকে বাস্তবায়ন করা সম্ভবপর হবে। প্রায় 12 লাখ ডিজেল পাম্প আছে, যেটা আমাদের পরিবেশকে দূষিত করছে, এবং আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ করতে হয় ডিজেল ইম্পোর্ট করার জন্য। সেখানে সোলার ইরিগেশন পাম্প নিয়ে আমরা কাজ করছি। 12 লাখ ডিজেল পাম্পকে রিপ্লেস করতে গেলে প্রায় $6 বিলিয়ন দরকার। বিগত কয়েক মাসের তৎপরতা যদি দেখেন, ইতিমধ্যেই আমাদের কিন্তু 10,000 মেগাওয়াট পরিমাণ এলওআই সাইন হয়ে গেছে। আর নেট মিটারিংয়ের ক্ষেত্রে আমাদের প্রতিদিনই আমাদের নতুন নতুন টার্গেট স্থাপিত হচ্ছে, যে 5%-এর এগেনস্টে আগামী 16 বছরে আপনার 40% অর্জন করা দুরূহ, কিন্তু আমি মনে করি সময়োচিত পদক্ষেপ নিলে এটা সম্ভব। প্রতিবন্ধকতার ক্ষেত্রে যেটা আসবে সেটা হলো অ্যাওয়ারনেস। আমরা অনেকেই জানি না রিনিউয়েবল এনার্জিটা কী, এবং উদ্যোক্তাকে আমরা কিন্তু আকৃষ্ট করতে পারিনি। বিনিয়োগ এমন একটা বিনিয়োগ যে দীর্ঘমেয়াদী বেনিফিট দিবে, যার চলতি মূলধন লাগে না বললেই চলে, ন্যূনতম মেইনটেনেন্স, কিন্তু আমরা আগ্রহী উদ্যোক্তাদেরকে এটা কিন্তু অ্যাট্রাক্ট করতে পারিনি।